ভ্যাপসা গরমে ভীষণ হাঁসফাঁস পরিবেশ। কিছুক্ষণ আগে উত্তপ্ত বালি ছোটাছুটি করছিল। আকাশে আচমকায় কালো মেঘেরা ঘনীভূত হতে লাগলো। অল্প আগের আবহাওয়া মুহূর্তেই বদলে গেল। এখনো বালি উত্তপ্ত কিনা জানা গেল না, তবে তারা এখন ভূপৃষ্ঠের উপরিস্থলে উড়োউড়ি করছে। ফাঁকফোকর গলে যন্ত্রযন্ত্র অবস্থান করছে। বাতাসে উড়ে গিয়ে কারো চোখে ঢুকে পড়ছে বিষয়টা আরও চমকপ্রদ। পূর্ণতা এক হাতে চোখ ঢেকে এই চমকপ্রদ ব্যাপারটা থেকে নিজেকে আড়াল করার চেষ্টা করছে। হাত ঘড়িতে জানান দিচ্ছে দুপুর 3:45। কলেজ ছুটি হয়েছিল দুপুর 2টোর সময়। সবেমাত্র একটা টিউশনি শেষ করে বেরিয়েছে। এখন আরও এক ব্যাচের টিউশনি আছে। বাসায় গিয়ে কোনো রকম গোসল সেরে খেয়ে দেই তার জন্য বসতে হবে। আজ মান্নাতকে 15 মিনিট কম পড়িয়েছে। আকাশে ভীষণ মেঘ করেছে। বাড়ি ফিরতে বিলম্ব না হয়, তাই এত দ্রুততা। পূর্ণতা দ্রুত পায়ে পা চালাতে লাগলো। এখন সে বাজারের দিকটাই আছে। এখান থেকে বাস স্ট্যান্ড পৌঁছাতে হবে। অতঃপর একটা অটো পেয়ে গেলে ব্যাস, নিজের এলাকায়। উপজেলা শহর থেকে তার বাড়ি 2 কিলোমিটার দূরে। অবশ্য বাড়ি থেকে কলেজ আরও দূরে, এই হবে 5 কিলোমিটার। অর্থাৎ কলেজ তার উপজেলা শহর থেকেও দূরে। পূর্ণতা বাড়ি থেকে কলেজ যায়। উপজেলা বাজারের ওইদিকে একটা টিউশনি আছে, তাই কলেজ শেষে এখানটাতে নেমে পড়তে হয় এবং টিউশন শেষে তবেই বাড়ি ফেরে। এখন যারাই শোনে পূর্ণতা পড়াশোনার জন্য এত দূর অবধি আসছে, তারা সাক্ষাৎই স্বীকার করবে না যে আহা বাছা পড়ালেখার জন্য খুব কষ্ট করছে, বরঞ্চ মুখ বাঁকিয়ে বলে ফেলবে, তো কে বলেছে এত দূর যেতে? সত্যি তো, এত দূর কেন যাই? পূর্ণতাদের গ্রামে একটা স্কুল অ্যান্ড কলেজ আছে। এক ইউনিয়নে 2টো স্কুল পড়ছে। তবে তার গ্রামের যে উচ্চ বিদ্যালয় এবং কলেজ, সেখানটা একটু সুবিধাজনক জায়গায় অবস্থিত। তাই সেখানে ছাত্রছাত্রীর সংখ্যা এমন যে আদমশুমারি করার জন্য লোকের প্রয়োজন। এত ভিড়ে বিদ্যা অর্জন বিলাসিতার ব্যাপার। তবে ছাত্রছাত্রী বিদ্যা অর্জনে পিছিয়ে থাকলেও অন্যদিকে বেশ এগিয়ে। এক্ষেত্রে রোজ একজন কল্যাণী কিংবা অনুপম, দেবদাস, পার্বতী তৈরি হচ্ছেই। তবে মোটেও এমন নয় যে বিদ্যালয় সেখানে বিদ্যা অর্জন করেনি কেউই। যারা করেছে তারা নিঃসন্দেহে সোনার ছেলে কিংবা মেয়ে। অথচ পূর্ণতা হচ্ছে এক রিট বদের হাড্ডি। ধরে বেঁধে ছাড়া তাকে পড়ানো মুশকিল। তাই তো এত দূরের কড়াই গন্ডাই হিসাবে রাখা স্কুল কলেজে পড়ছে। এতে অবশ্য ঘাট হয়নি, বরঞ্চ এলাকার মেধাবী ছাত্রী হিসাবে সে প্রথম দিকে। ছাত্ররা তো অহরহ আছে। মেয়েদের ক্ষেত্রে একটু নয়, পুরোটাই ব্যতিক্রম। সে ইতিহাস পরে বলবো। এখন যদি প্রশ্ন ওঠে মেয়ে মানুষ এত দূর কিভাবে যায় শুনি, তবে বলি নবরায়নের যুগ। মানুষের মন মানসিকতার উন্নতি না ঘটলেও প্রকল্প এবং প্রযুক্তির উন্নয়ন ভালোই হয়েছে। পূর্ণতা 10 টাকা ভাড়ায় উপজেলা বাজারে আসে। ফের সেখান থেকে 10 টাকায় কলেজ যাওয়া হয়। বেশ কম মনে হচ্ছে, আসলে স্টুডেন্ট ভাড়া তো। সে যাই হোক, পূর্ণতা প্রায় বাস স্ট্যান্ডের কাছাকাছি চলে এসেছে। এতক্ষণ চাইলেও পাশের দোকানে দাঁড়ানো যেত, কিন্তু পূর্ণতা চায়নি। এমন অবস্থায় দাঁড়ালে আশেপাশের মানুষের দৃষ্টি কেন্দ্রবিন্দু হয়ে যাবে। এ আবার ভীষণ অস্বস্তিকর পরিস্থিতি। কিন্তু থামতে হলো অবশেষে। মুষলধারে বৃষ্টি পড়তে শুরু হয়েছে। পূর্ণতা টুপ করে পাশের রেস্টুরেন্টটায় ঢুকে পড়ল। এখানটায় সমস্যা নেই, কেউ কিছু মনেও করবে না, মানুষ এখানে খেতে আসে। পূর্ণতা ওই পথটুকু যদি অটো ধরে চলে আসতো, তাহলে এতক্ষণ বাড়ি পৌঁছে যেত। তবে বললেই কি আর অটো করে আসা গেল?
এতটুকু পথের ভাড়া 10 টাকা, ভয়ঙ্কর ঘটনা। কলেজ থেকে বন্ধু বান্ধবের সাথে পালা করে বাসস্ট্যান্ড থেকে বাজার চলে যাওয়া যায়, তবে আসার সময় একা হয়ে পড়ে। বন্ধু বান্ধব প্রশ্ন করে, হেঁটে যাচ্ছিস কেন রে? পূর্ণতা হেসে জবাব দেয়, আরে দিন দিন একটু কেমন মোটু হয়ে যাচ্ছি দেখছিস তো, তাই করছি ডায়েটিংয়ের জন্য। কথাটা অর্ধেক সত্য হলেও মূল ছিল অন্য কিছু। আসলে টাকার থলের অবস্থা পানিতে জমে থাকা তলানির মতোই। অষ্টমে ইসলাম শিক্ষার খাতসমূহ পড়তে গিয়ে এক শ্রেণীর মানুষের সন্ধান পেয়েছিল মিসকিন নামে। তারা নাকি আর্থিকভাবে স্বাবলম্বী হলেও বাইরে এমন অবস্থার বজায় রাখে যে দেখেও বোঝার উপায় নেই তারা আর্থিকভাবে অসচ্ছল। এইটুকুন পড়ে যার পরিণয় অবাক হয়েছিল, ভেবেছে অদ্ভুত, এরা কোন শ্রেণীর। কিন্তু শ্রেণীর অবস্থান যে বিধাতা এমন উদাহরণ দিয়ে বোঝাবে তা হয়তো পূর্ণতার জানা ছিল না। সে যাই হোক, এসব নিয়ে তার মোটেও দুঃখ হয় না, বরঞ্চ কোনো না কোনো উপায় বার করে সে সেই সময়টা পার করে দেয়। ভীষণ অভিযোজন ক্ষমতাময় মেয়েটার। পূর্ণতা ভিজে যাওয়া হাত নাড়তে নাড়তে শুকানোর চেষ্টা করছে। একজন মধ্যবয়স্ক লোক বলল, ভেতরে এসে বসো মা, এখানে দাঁড়িয়ে ভিজে যাবে। পূর্ণতা তাই করলো। মেয়েদের দেখে চোখ দিয়ে গিলে খাওয়ার মতো পুরুষ আছে, এর মানে এই নয় যে পুরুষ জাতিটা খারাপ, বরং তারা বাবার জাত। তারাই নিজের জীবন দিয়ে নারীর সম্মান রক্ষার চেষ্টা করে। পূর্ণতা একটা টেবিলে কাঁধের ব্যাগ আর হাতের জিনিসপত্র রেখে কিছুক্ষণ বসলো, কিন্তু একটা জিনিস ভেবে সে পায়চারি করতে লাগলো। কারণ অনেকক্ষণ বসে থাকলে ওয়েটার এসে খাবার অর্ডার করতে বলবে, তখন না করলে একটা বিশ্রী পরিস্থিতির সৃষ্টি হবে। তাই সে একটু একটু করে হাঁটছে। হাঁটার মাঝে বেচারি খেয়ালই করলো না কেউ তার পাশের টেবিলে এসে বসেছে। পূর্ণতা মাস্ক খুলে মুখের ঘাম মুছে ফেলল। তখনই পরপর কারো চটে যাওয়া কণ্ঠস্বর ভেসে এলো, এই যে আপনি, চুপচাপ বসে থাকতে পারেন না? এত লম্ফঝম্ফ করছেন কেন? পূর্ণতা পিছন ফিরে চোখ পিটপিট করে তাকালো। লম্ফঝম্ফ কেন করছে একমাত্র সে নিজেই জানে। এটা সত্যি যে সে শব্দ তুলে হাঁটছিল, তাই বলে লোকটা তাকে এভাবে বলতে পারে না। পূর্ণতা গভীরভাবে পলক করল। ফর্মাল ড্রেসে এক ভদ্রলোক বসে। মুখশ্রী দর্শন করে যে কেউ বলবে, মাশাআল্লাহ, ভীষণ ভদ্র ছেলে। কিন্তু সে মোটেও ভদ্র নয়। পূর্ণতা নিজের অপদস্থ হওয়া কখনোই মেনে নেয়নি। এই না মেনে নেওয়ার ব্যাপারটা এমন পর্যায়ে দাঁড়িয়েছে যে মাঝে মধ্যে মুখ খুললেই ঝগড়া হয়ে যায়। যাই হোক, পূর্ণতা কপালে ভাঁজ ফেলে চোখে মুখে গম্ভীর্যতা এঁটে বলল, আপনি আমাকে এভাবে বলতে পারেন না। আমি হাঁটছিলাম, আমার বসে থাকতে ভালো লাগছিল না তাই। আর আমি বলেছিলাম কারণ আপনার ক্রমাগত হাঁটার শব্দ আমার মস্তিষ্কে আঘাত হানছিল। পূর্ণতা চোখ ছোট ছোট করে তার ব্যাগের কাছে এসে বসে পড়ল। ঠোঁট বাঁকিয়ে বিড়বিড় করে বলে উঠল, আপনার মস্তিষ্ক এত নড়বড়ে কেন যে এত অল্পতেই আঘাত হানে? লোকটা পূর্ণতার দিকে জিজ্ঞাসু দৃষ্টি তাকাতেই সে টান টান গলায় বলে উঠল, আমি স্টুডেন্ট মানুষ, কলেজ থেকে ফেরার পথে বৃষ্টি নেমেছে, তাই এখানে এসেছি। এখানে খাবার অর্ডার করার ইচ্ছে বা শখ কোনোটাই নেই, তাই হাঁটছি। বলেই সে কিছু একটা ভাবতে লাগলো। লোকটাকে পরিচিত ঠেকছে, কিন্তু সম্পূর্ণ মেলাতে পারছে না। তার একটা বাতিক আছে যে অনেক আগের কাউকে মেলাতে চাইলে সে বেশ দোটানায় পড়ে যায়। নাক কেমন ভাবতে গেলে মনে হয় লোকটার নাক এমন ছিল না। চোখ কেমন মনে করতে চাইলে ভেসে ওঠে বেড়ালের চোখ। এরূপ উদ্ভট অবস্থা, তাই সে সহজেই মেলাতে পারে না।
এর মধ্যেই সামনে থাকা ব্যক্তি বলে উঠল, ভাবছিলাম শুধু চলাফেরাই ঠিক নেই, এখন দেখি মুখও স্থির নেই। পূর্ণতা ভাবনায় মত্ত ছিল। হুট করে সামনে তাকালো, ভ্রু কুঁচকে বলল, আপনি আমায় কি বলছেন? যা সত্যি তাই বলছি। লোকটার কঠিন গলার কথা শুনে পূর্ণতা বলে উঠল, আপনি আমায় এভাবে বলতে পারেন না। আর ওই না পারাটা আমি পেরেছি, বুঝেছেন? বলেই সে নিজের খাওয়ায় মনোযোগ দিল। পূর্ণতার কথাটা ভালো লাগেনি। বাইরে একবার পরখ করে নিল বৃষ্টি কমেছে কিনা। দেখা গেল এখনো গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে। সে চট করে ব্যাগপত্র নিয়ে বেরিয়ে গেল। ছেলেটা হতভম্ব হয়ে গেল, দেখলো বাইরে এখনো বৃষ্টি পড়ছে কিনা। সে পেছন পেছন গেল, ডাকতে চাইল, এই মিস শুনুন। কিন্তু তার আগেই পূর্ণতা রাস্তার ওপারে চলে গেল। ছেলেটা তাকে থামানোর চেষ্টা করছে, তার লক্ষ্যে কিছু বলতে চাইছে। তখন হুট করে পেছন থেকে কেউ বলে উঠল, ডাক্তার ইরাদ। ইরাদ পেছনে ফিরল, তার হাসপাতালের কলিগ। কথা বলার এক ফাঁকে রাস্তায় লক্ষ্য করে দেখল মেয়েটা হাওয়া। সে একটু বিচলিত হলো বটে, কথা শেষ করে এসে খেতে বসে পড়ল। হসপিটালে রোগী দেখা শেষ করে বাড়ি ফিরছিল। বাড়ি গিয়ে মায়ের হাতেই খাবার খেয়ে নিত, কিন্তু বৃষ্টির কারণে বিলম্ব। ভীষণ খিদে পাওয়ায় রেস্টুরেন্টে খেতে বসে গিয়েছিল। মেয়েটার জন্য একটু খারাপ লাগছে, যদিও সে এমন কটাক্ষ করে অনেক মানুষকে বলেছে, তবে নারী জাতি বলতে একটা নমনীয় আর সম্মানের ব্যাপার ফুটে ওঠে। কোনো মেয়েকে কখনো এভাবে বলা হয়নি। তবে ইরাদ খুঁজেই পেল না তার রূঢ় কথায় চাটের সব থেকে ছোট কথাটায় মেয়েটা এত আবেগ আপ্লুত কেন হলো যে বৃষ্টি মাথায় বেরিয়ে পড়ল। ইরাদ খাবার শেষে টেবিলের কোণে তাকিয়ে ভুরু কুঁচকে ফেলল। একটা নীল মলাটের ডায়েরি, বোঝাই যাচ্ছে এটা সেই মেয়েটার। ইরাদ হাত বাড়িয়ে ডায়েরি নিল। ডায়েরি নিঃসন্দেহে একটা গুরুত্বপূর্ণ জিনিস, তবে মেয়েটা এইভাবে রেখে গেল কেন? ইরাদ ভাবল, নিশ্চয় এখানে কোনো ঠিকানা পাওয়া যেতে পারে। অনেকেই শেষ পৃষ্ঠায় লিখে রাখে। সে আশা অনুযায়ী পৃষ্ঠা উল্টালো, কিন্তু তাকে ঘিরে ধরল একরাশ হতাশ। কিন্তু অ্যাড্রেসের জায়গায় গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে যে কবর। ইরাদের মনে হলো যে এতে আরও অদ্ভুত কিছু পাওয়া যেতে পারে, কিন্তু ছোটবেলা থেকে নিজের নিয়মকানুনের বাইরে না যাওয়া ইরাদ নিজের সীমা অতিক্রম করতে পারল না। তার মতে এসবে নির্দিষ্ট একটা সিক্রেট আছে। সাধারণত ডায়েরিতে মানুষ নিজস্ব কথাবার্তা লেখে, আর এই গোপনীয়তা নষ্ট করা ঠিক না। কিন্তু ইরাদ এই ভেবে কুল পেল না যে সম্পূর্ণ সিক্রেটটাকেই ফেলে যেতে পারে। তার এই ব্যাপারে সতর্কতা কতটুকু। পরবর্তীতে মনে হলো সে তো ভুল করে রেখে গিয়েছে। ইরাদ যার পরনায় বিরক্ত, একটি মেয়েকে নিয়ে এসব ভাবছে কেন সে, আজব। তাই আপাতত আর ভাবতে চাইল না। কিন্তু যাওয়ার আগে মনে হলো ডায়েরিটা এভাবে রেখে গেলে হারিয়ে যাবে। তবে সে নিয়ে যাবে, গেলেও কি যার জিনিস তাকে ফেরত দেওয়া যাবে? মানুষ অনেক সময় অযথাই নিজের মনে হওয়া একটা না একটা যুক্তি দিয়ে সায় দেয়। ইরাদও তাই করলো। তার মনে হলো আমার কাছে অন্তত থাকলে তো অন্তত যত্নে থাকবে। নিজের যুক্তি মেনে নিয়ে তার হাত ব্যাগে থাকা ব্যাগটায় ডায়েরিটা নিয়ে হাঁটা ধরল। এই প্রথম বোধহয় এমনটা করেছে। ইরাদ তপ্ত শ্বাস ফেলল, জানতেও চায় না সে। পূর্ণতা ঘরে পা রাখতেই বাজখাই গলায় একজন চেঁচিয়ে উঠল, মা, ওই তো তোমার নবাব দাদি এসেছে। পূর্ণতা চোখ রাঙিয়ে তার বোন প্রীতির দিকে তাকালো। এতে তার মধ্যে খুব একটা ভাবান্তর দেখা গেল না, বরং সে ভেংচি কাটল। পূর্ণতা তার কান টেনে ধরে বাজখাই গলায় বলে উঠল, বেয়াদব মেয়ে, ক্লাস 7-এ পড়িস, অথচ এখনো বড় বোনকে শ্রদ্ধা করতে জানিস না? তোকে স্কুলে রেখেছে কে শুনি?
আর রাখলেই স্কুলের বারান্দা দিয়ে ফেলে দিচ্ছে না কেন? হোয়াই? প্রীতি চোখ উল্টে বলল, স্যার ম্যামদের তোর কাছে শিখতে হবে কাকে রাখবে কাকে রাখবে না। ছাড়। বলেই সে নিজেকে ছাড়ানোর চেষ্টা করতে লাগলো, কিন্তু পূর্ণতা বেচারির কান আরও জোরে মলে দিল। ছাড়া পেয়ে সে কিছুক্ষণ রাগে ফুঁসে অতঃপর চিৎকার করে কান্না জুড়ে দিল। এসব শুনে বিরক্ত মুখে শাহেদা বেগম এসে উপস্থিত হলেন। কিছু বলার আগে প্রীতি বলে উঠল, আম্মু, আপু আমার মাথায় ভীষণ জোরে একটা ঘুষি দিয়েছে। পূর্ণতা চোখ বড় বড় করে তাকালো। এ তো দিনে দুপুরে ডাকাতি। সে মাথা নেড়ে বলল, বিশ্বাস করো আম্মু, ওকে শুধু একটু হাত ছুঁয়েছি, লাগেও নি, মাথায় কেন মারবো? শাহেদা বেগম বিরক্ত হলেন, বলল, আমার ভালোই জানা আছে তোরা কেমন। তুই যে আমার সামনে ওর মাথায় মেরেছিস আমার মনে নেই? আর প্রীতি, তুই বেয়াদব, মেয়েটা কষ্ট করে এসেছে, তারপরেও লেগে পড়লে ওর সাথে। আজ একটা বিহিত হবে এর। এত বেয়াদব কেন হয়েছে এই মেয়ে দেখি? বলেই তিনি প্রস্থান করলেন। প্রীতির মুখখানা ফাটা বেলুনের মতো চুপসে গেল। পূর্ণতা ভেঙচি কেটে তার ব্যাগপত্র রাখতে লাগলো। প্রীতি কিছুক্ষণ সুচালো চোখে তাকিয়ে এক ছুট লাগালো। কিছুক্ষণ পর চকচকে চোখে এসে তার দিকে তাকিয়ে রইল। পূর্ণতা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে পরখ করতে লাগলো। সন্দেহান চোখে তাকিয়ে বলল, কি অকাজ করেছিস সত্যি সত্যি বল। প্রীতি কিছু বলল না, বরং মুখ বাঁকিয়ে হাসল। তার পিছে গম্ভীর মুখে উপস্থিত হলেন তাদের বাবা সাদমান সাহেব। পূর্ণতা এক প্রকার ভ্যাবাচাকা খেয়ে গেল। জনাব সাদমান তীক্ষ্ণ দৃষ্টিতে মেয়েকে পরখ করে বলল, সকালে যখন দোকানে গিয়েছিলে বলিনি ছাতা নিতে? তখন তো বলেছিলে ছাতা নিয়েছি। পূর্ণতা বলে উঠল, আসলে আব্বু, আমি অটোতেই ছিলাম, ভিজিনি তো। তা তোমার কাপড় আর ব্যাগপত্র দেখেই বোঝা যাচ্ছে ভিজেছ কি না। এটুকুতেই সর্দি লেগে একাকার, সাবধান হয়ে যাওয়া যায় না? আর ছাতা না নিয়েও মিথ্যে বলার কারণ কি? পূর্ণতা মাথা চুলকিয়ে বলল, আসলে ব্যাগ ভারী ছিল তো, তাই ভেবেছিলাম নিয়েছি। সাদমান সাহেব হাঁটা দিলেন। বিচ্ছু হয়েছে মেয়েটা, মুহূর্তেই কথা বানাতে পারে। যাওয়ার আগে বলে গেলেন, সবসময় ব্যাগে ছাতা রাখবে, ভীষণ রোদে ও ঝড় বৃষ্টির সময়। পূর্ণতা মাথা নাড়ল। বাবা চলে যেতেই প্রীতির দিকে অগ্রসর হতে লাগলো সে। প্রীতি এক প্রকার ছুটে পগার পার, তাকে আর পাইকে। বাবাকে ছাতা নেওয়ার কথা বলে পূর্ণতাকে বকা শুনিয়ে সে মহান প্রতিশোধ নিয়ে ফেলেছে। পূর্ণতা অলস ভঙ্গিতে এপাশ ওপাশ করছে। আজ ভীষণ ঝড় বৃষ্টি থাকায় তার ক্ষুদে ছাত্রছাত্রীরা উপস্থিত হতে পারেনি। তবুও পূর্ণতা কিছুক্ষণ অপেক্ষা করেছিল। সময় বেশিক্ষণ গড়াতেই অলস ভঙ্গিতে শুয়ে পড়ল। শাহেদা বেগম উঁচু গলায় ডেকে বললেন, প্রীতি, পড়তে বসেনি পূর্ণ? প্রীতি নিজেই চেঁচিয়ে বলল, না আম্মু, একজনও আসেনি তাই বসিনি। ও আচ্ছা, তবে পূর্ণ একটু ঘুমিয়ে নে। বলতেই গলাটা কেমন যেন ধরে এলো তার। এই যে এত কষ্ট কেন করছে? মেয়েটার মুখের দিকে তাকালে বুক ফেটে কান্না আসে তার। পূর্ণতার সমবয়সী মেয়েগুলো কেমন জাঁকজমকপূর্ণ চলাফেরা করে, এটা ওটা কেনে, অথচ তার মেয়েটা নিজের পড়ালেখার খরচের জন্য গাধার খাটুনি খাটে, টিউশনি করে, নিজের পড়া পড়ে, বোনকেও পড়ায়। চাইলেও তাদের মৌসুমে মৌসুমে ভালো কাপড় দেওয়া হয় না, অথচ এতেই মেয়েগুলো কত খুশি থাকে। সবসময় তাদের মুখে হাসির রেশ লেগেই থাকে। শাহেদা বেগম স্মৃতিচারণ করতে লাগলো। সেকেলের উচ্চ মাধ্যমিক পাস ছিলেন তিনি। বাবা ছিল না, পড়ালেখার খরচ মামারাই বহন করতেন। তবে পাত্রস্থ করার সময় কোনো বাক-বিচার করেনি। অবশ্য তখন সাদমান সাহেবের অবস্থান ভালো ছিল। একান্নবর্তী পরিবার, 3 ভাই আর বাবারা একসাথে কামাই রুজি করত। তাদের টক্কর দেয় এমন লোক এলাকাতে খুব কম ছিল। তবে সাদমান সাহেবের পারিবারিক শিক্ষার অবস্থান একেবারে নেই বললেই হয়। কিন্তু প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকলেও সাদমান লোকটা খুব ভালো মানুষ। প্রথম থেকেই গ্রামের বাজারে মুদি দোকান ছিল। যা ইনকাম করত তা সব নিজের পরিবারের পেছনেই শেষ করা হতো। কথা ছিল যৌথ পরিবার শেষ হওয়া পর্যন্ত একসাথেই থাকবে। কথা অনুযায়ী এই সরল মনের লোকটা কোনো পুঁজিও রাখেনি।
তারপর হঠাৎ একদিন সবাইকে আলাদা করে দেওয়া হলো। সাদমান সাহেব এত বছর পরিবারের জন্য যতই খেটেছে, তার রেশ তো নামমাত্র পাওয়া গেল না, বরঞ্চ ঋণের বোঝা চাপিয়ে তাকে খালি হাতে ছেড়ে দেওয়া হলো। বলা বাহুল্য যে সাদমান সাহেব পূর্ণতার পঞ্চম শ্রেণীতে থাকা অবধি এই রোগে আক্রান্ত হয়ে পড়ে। হার্টের সমস্যা মারাত্মক রূপে তাকে ঘিরে ফেলে। সাথে আরও ছিল উচ্চ রক্তচাপ। ফলে মানুষটা কঠোর পরিশ্রম কিংবা ঝুঁকি নিয়ে নিজের আর্থিক অবস্থার উন্নয়ন করতে পারেনি। তার দুঃসময়ে ভাই বোনদের কাছে থাকার কথা ছিল, অথচ তারাই শেষ পরিণতিতে ছেড়ে দিয়ে গেল। সাদমানের দোকান 3টি থেকে 1টিতে এসে দাঁড়িয়েছে। তার ওপর অধিকাংশ সময়ই দোকানের পণ্য শূন্য। একটা কথা আছে যে আল্লাহ যাকে দেয় সব দিক দিয়েই দেয়। এই দেওয়াটা অভাব অনটন কিংবা সম্পদ যে কোনো ক্ষেত্রেই প্রযোজ্য। এই কথাটা সত্যি করে সাহিদা বেগম বেশিরভাগ সময় অসুস্থ থাকে। তাদের দুজনের ওষুধের পেছনে মাসে মোটা অঙ্কের টাকা খরচ হয়। তার উপর পুঁজিবিহীন ব্যবসায় চলছিল সংসার। মেয়েগুলো পড়ালেখায় ভীষণ ভালো, বলা বাহুল্য। শুধু পরিবারেই নয়, তাদের সম্পূর্ণ ভরা বাড়ি রয়েছে। তন্মধ্যে একমাত্র কলেজে পড়ুয়া মেয়ে পূর্ণতা। এখানে নিয়ম আছে, নবম কি দশমেই মেয়েদের বিয়ে পিঁড়িতে তবে বসিয়ে দেওয়া। সবার ক্ষেত্রে এমনই হয়েছে, ভিন্ন পূর্ণতা। মেয়েটা তার লক্ষ্মীও ভীষণ। যত যাই হোক, তাদের চাহিদা তাদের বাবাই পূর্ণ করে। এটুকু জানার পরেও সে বাবা মায়ের দুঃখ বোঝে। নবম থেকেই টিউশনি শুরু করেছে। মেয়েকে কখনোই তারা হাত খরচ দেয়নি, বরং দিতে হয়নি। এই উচ্চ গতির মূল্যদ্রব্যের সাথে শিক্ষার দরদামও বেড়েছে। লেখাপড়া এখন ভীষণ মূল্যবান জিনিস, যা এখন ধনীদের বিলাসিতায় পরিণত হয়েছে। মধ্যবিত্তদের জন্য ছেলে মেয়েদের বিজ্ঞান বিভাগ পড়ানো আকাশকুসুম চিন্তাভাবনা। সে আকাশকুসুম স্বপ্ন ধরে একটা লক্ষ্যে পৌঁছাতে দিন রাত জীবনের সাথে যুদ্ধ করছে পূর্ণতা। ঠিক তখনই তাদের প্রতি পদক্ষেপ ভ্রষ্ট করার জন্য মুখিয়ে থাকে সমাজ। মানুষ সামাজিকভাবে জীব, সমাজ ছাড়া বাঁচতে পারে না। তাই সমাজ মানুষকে এক গর্তে ফেলে গণকবর প্রতিষ্ঠান করার পায়তারা করছে প্রতিক্ষণে। পূর্ণতা যখন নিজ শিক্ষার কর্মে প্রতিনিয়ত লড়াই করে, তখন পাড়া প্রতিবেশী আর আত্মীয়রা বিবাহ বন্ধনে আবদ্ধ না হওয়ার দোষে তাকে অপদস্থ করতে ব্যস্ত। তাদের যৌথ পরিবার আলাদা হলেও থাকা হচ্ছে পাশাপাশি। এই কাজেই পূর্ণতার বিয়ে নিয়ে চাচিরা কটাক্ষ করে কথা শোনাতে ছাড়ে না। সাহেদা বেগমকে শোনায়, এই নিয়ে তার দুঃখ নেই। তবে মেয়েটাকে যে শোনায়, মেয়েটা একদম না শোনার মতো করে কিভাবে থাকে কে জানে। শুধু তাই নয়, পূর্ণতার প্রতিটি কর্মকাণ্ডের হিসাব রাখে তারা। যথাযথ সন্দেহ করে, অসঙ্গত কথা রটায়, 2 সেকেন্ড সময়ও নেয় না। সাহেদা বেগম নীরবে চোখ মুছলেন। সেকালে এত শিক্ষিত হয়েও কোনো চাকুরি করেননি। শ্বশুর শাশুড়ি ছিল রক্ষণশীল কিনা প্রতিবাদও করতে পারেননি। এতিম মেয়ে, সংসার ভাঙলে কোথায় যাবে? তাই তো তিনি মেয়েদের এত কিছুর পর একটা প্রতিষ্ঠিত জায়গায় নিয়ে যেতে চাই। তিনি চায় না মেয়েগুলো তার মতো ভয়ে ততস্থ থাকুক, মাটি কামড়ে পড়ে থাকুক শত বঞ্চনার পরেও। অশ্রুকণা মুছে তিনি প্রার্থনা করলেন, আল্লাহ, তুমি আমার মেয়েগুলোর দুঃখ কষ্ট দূর করে দিও। তিনি উঠে দাঁড়ালেন। দ্রুত শেষ করতে হবে। তিনিও কিছু কচিকাচাকে পড়াই। যদিও মাসিক বেতন সামান্য, সাথে উপরি পাওনা বুঝে অভিভাবকদের কাছে থেকে প্রাপ্য কিছু অসম্মান, তবুও মুখ ফুটে কিছু বলেন না।
অল্প কয়টা টাকাও তার বেশ সম্বল হয়ে কাজে লাগে। সন্ধ্যায় চায়ের আড্ডায় বসলো মা মেয়ে তিনজনে। তাদের সময়টা বেশ দৃষ্টিনান্দনিক। সারাদিন জমে থাকা কথাগুলো চায়ের আড্ডায় একে অপরের সাথে ভাগ করে নেয়। পূর্ণতা হাত বাড়িয়ে সারাদিনের ঘটে যাওয়া ঘটনা বর্ণনা করছেন। প্রীতি মধ্যে মধ্যে দু একটা কথা বলছেন। স্বাবলম্বী হলে তখন কি করবেন, কি খাবে, এসব। সাহেদা বেগম বললেন, আচ্ছা করিস। তিনি মনে মনে ভাবলেন, সত্যি কি করা হবে? মন থাকবে তো এইসব করার মতো? প্রীতি এর মাঝেই বলে উঠল, আপু জানিস, আজকে আমি দাঁতের ডাক্তার দেখাইছি। হসপিটালে গিয়েছিলাম। এখানে এত সুন্দর একটা ডাক্তার। তাদের মা বললেন, পূর্ণ ও তো গিয়েছিল। পূর্ণতা মাথা নেড়ে বলল, ওই যে আমরা দেখলাম বউয়ের সাথে কথা বলছে ওই ডাক্তারটা। তিনি মাথা নাড়লেন। পূর্ণতা বলল, হ্যাঁ, ওই লোকটা সুন্দর, কিন্তু বিবাহিত। আমার অবশ্য তার চেহারা ঠিক মনে নেই। সাহেদা বেগম উঠে যেতে যেতে বললেন, এর আগের চেয়ে আরও সুন্দর হয়েছে। যাই হোক, এসব জেনে লাভ নেই। দুটিতে পড়তে বস বললেও বসা হলো না। প্রীতি পড়া রেখে আর্ট মাস্টার বনে গেল। তাই ঠেকাতে তাকে পূর্ণতার সাথে পড়তে বসতে পাঠানো হলো। বড় বোনের কাছে বসে অন্তত ছোট বোন পড়া রেখে দুষ্টুমি করবে না, এ ভেবে নিশ্চিত হলে মনে সাহেদা বেগম কাজে গেলেন। অথচ তারা দুজন লুকিয়ে তেঁতুল আর লেবুর পিনিক খেয়ে দাঁত টক করে ফেলল। রাতে কথা বলতে বলতে এক পর্যায়ে প্রীতি ঘুমিয়ে পড়ল প্রায়। তার মনে হলো একটা গুরুত্বপূর্ণ কথা। সে প্রীতিকে জাগিয়ে দিল। প্রীতির চোখ পিটপিট করে তাকাতে বলল, জানিস প্রীতি, আজ আমার সাথে রেস্টুরেন্টে ওই ডাক্তার সাহেবের দেখা হয়েছিল। প্রীতি কিছুক্ষণ চোখ ঝাপটে বোঝার চেষ্টা করলো। পরপর চেঁচিয়ে বলল, তোর সাথে ঘুমানোর চেয়ে জিন পরীর সাথে ঘুমানো অনেক ভালো, সর এখন। পূর্ণতা মাথা ঘামালো না। সেই হিসাব মেলাতে লাগলো, সত্যি কি ওই লোকটা বিবাহিত? প্রথমেই হৃদয় ভেঙে গেল।